পৃথিবীতে 4 বিলিয়ন বছর আগে প্রথম প্রাণের সঞ্চার হয়েছিল। তারপর আরো অনেক প্রাণ সঞ্চার হয়েছে, অর্থাৎ আরো অনেক জীব জন্তু উদ্ভিদ সমস্ত কিছুই তৈরি হয়েছে। এরপর এক একটা জীবজন্তু বা এক একটা উদ্ভিদ তাদের নিজস্ব পরিবেশ এবং নিজস্ব বাসস্থান গড়ে তুলেছে। সেই বাসস্থানে শুধু এক ধরনের উদ্ভিদ বা প্রাণী যে আছে বা তারাই এক সময় বেঁচে থাকছে সেরকম কিন্তু নয়। বিভিন্ন আরো নানা রকমের উদ্ভিদ প্রাণীর উদ্ভব হয়েছে, তারাও মিলেমিশে থাকছে। এই যে একটা ছোট পরিবেশের মধ্যে বা একটা ছোট জায়গার মধ্যে বিভিন্ন রকম জীবের যে বৈচিত্র্যময়তা দেখতে পাওয়া যায় সেটাকেই কিন্তু আমরা বলবো জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। কোনো বাস্তুতন্ত্রে বসবাসকারী প্রজাতির মধ্যে বা বিভিন্ন প্রজাতির মধ্যে বাস্তুতন্ত্রগতভাবে বিভিন্নতা হলো জীববৈচিত্র্যের বৈশিষ্ট্য। বিজ্ঞানী নর্স ও ম্যাকমানুস 1980 খ্রিস্টাব্দে সর্বপ্রথম জীববৈচিত্র্যকে ব্যাখ্যা করেন। এরপর বিজ্ঞানী ওয়াল্টার রোজেন 1985 খ্রিস্টাব্দে জীববৈচিত্র্য শব্দটির প্রবর্তন করেছিলেন। জীববৈচিত্র্য সংজ্ঞা হিসেবে কি পাচ্ছি আমরা দেখি। বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে কিংবা বাসস্থলে জীবের মধ্যে যেসব বিভিন্নতা দেখা যায় তাকে এক কথায় জীববৈচিত্র্য বলে। জীববৈচিত্র্য প্রকাশ কি কি ভাবে ঘটতে পারে সেটা এখানে কয়েকটা পয়েন্ট করে লিখে দেওয়া আছে। দেখো, কোনো বাস্তুতন্ত্রে একই প্রজাতির সদস্যদের মধ্যে আকৃতি ও গঠনভঙ্গির যদি প্রভেদ দেখতে পাওয়া যায় সেটাকে তাহলে আমরা জীববৈচিত্র্য বলবো। জনন সম্পন্ন করার জন্য জীবের মধ্যে বিভিন্ন পদ্ধতির আশ্রয় নিতে দেখতে পাওয়া যায়, এটাও এক ধরনের জীববৈচিত্র্যের লক্ষণ। কোনো বাগানের বিভিন্ন রঙের ফুলে জীববৈচিত্র্যের প্রকাশ দেখতে পাওয়া যায়। প্রবাল দ্বীপে কখনো এক রকমের প্রবাল থাকে না, বিভিন্ন ধরনের যে প্রবাল থাকে সেটাও এক ধরনের জীববৈচিত্র্য। বনভূমিতে যে বিভিন্ন রকমের উদ্ভিদ পাওয়া যায় সেটাও কিন্তু এক ধরনের জীববৈচিত্র্যের লক্ষণ। এবার আমরা পড়ব জীববৈচিত্র্যের গুরুত্ব। প্রথমে দেখো, খাদ্য উৎপাদন লেখা রয়েছে। খাদ্যের উৎস হিসেবে সবুজ উদ্ভিদের গুরুত্ব অনস্বীকার্য। সবুজ উদ্ভিদরা খাদ্য সংশ্লেষ করে তাদের বিভিন্ন অঙ্গে সঞ্চিত রাখে। সেই খাদ্য মানুষ সহ সমস্ত প্রাণী ভক্ষণ করে। কৃষিক্ষেত্রে নানা রকমের ফসল আমরা দেখতে পাই, ধান, গম, জোয়ার, ভুট্টা, ডাল জাতীয় শস্য, বিভিন্ন রকমের সবজি ইত্যাদি চাষ করা হয়, যা থেকে আমরা উদ্ভিজ্জ খাদ্য পেয়ে থাকি। এছাড়া রয়েছে আমাদের বিভিন্ন প্রাণীজ খাদ্য, যেমন দুধ, ডিম, মাংস ইত্যাদি বিভিন্ন প্রাণীদের কাছ থেকে আমরা পেয়ে থাকি। দেখো, যদি জীব বৈচিত্র্য না থাকতো, অর্থাৎ বিভিন্ন রকমের উদ্ভিদ বিভিন্ন রকমের প্রাণী না থাকতো, তাহলে আমরা ভ্যারাইটিস রকমের খাবার দাবার কিন্তু পেতাম না। প্রাণীরাও যেমন অনেক ধরনের হয়, প্রত্যেক প্রাণী থেকে আলাদা কিছু আমরা পাই, তেমনি উদ্ভিদরাও অনেক ধরনের হয়, তাদের থেকে বিভিন্ন বিভিন্ন শস্য বা খাদ্যশস্য নানা রকমের জিনিস আমরা পেয়ে থাকি। এবার দেখো, ড্রাগ ও ওষুধ প্রস্তুতিতে মানুষের রোগ নিরাময় ও স্বাস্থ্য রক্ষায় ভেষজ উদ্ভিদের ভূমিকা অপরিসীম। মরফিন, কুইনাইন, রিসারপিন, ভ্যাসিসিন প্রভৃতি উপক্ষার বিভিন্ন ভেষজ উদ্ভিদ থেকে আমরা পেয়ে থাকি। উপক্ষার হচ্ছে উদ্ভিদেরই একটি বর্জ্য পদার্থ, যেটা আসলে কিন্তু মানুষের রোগ নিরাময়ের কাজে ব্যবহার করা হয়। যেমন এখানে কি কি আমরা উপক্ষার কোথা কোথা থেকে পেতে পারি। প্রথম হচ্ছে দেখো, সর্পগন্ধার মূল থেকে পাওয়া যায় রিসারপিন, সর্পগন্ধা গাছ। সিঙ্কোনা গাছের ছাল থেকে আমরা পেতে পারি কুইনাইন, এই যে সিঙ্কোনা গাছ। ধুতুরা গাছের পাতায় ও ফলে পাওয়া যায় ডাটুরিন, ধুতুরা ফলের ছবি রয়েছে এখানে। বাসক গাছের পাতায় পাওয়া যায় ভ্যাসিসিন, এই যে বাসক গাছ। এই উপক্ষারগুলি বিভিন্ন রোগে ব্যবহৃত হয়। কুইনাইন কোথায় ব্যবহৃত হয়? ম্যালেরিয়া রোগে। রিসারপিন ব্যবহৃত হয় উচ্চ রক্তচাপের ওষুধ তৈরিতে। ডাটুরিন হাঁপানির ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। ট্যাক্সাস বলে আরেকটি প্লান্ট আছে, সেই গাছ থেকে প্রাপ্ত ক্যান্সার বিরোধী পদার্থ আমরা ওষুধ প্রস্তুতিতে কাজে লাগাতে পারি।
উদ্ভিদের মতো প্রাণীদের দেহাংশ থেকেও কিছু কিছু ভেষজ প্রস্তুত হয়, যেমন সাপের বিষ থেকে ল্যাকেসিস, মৌমাছির বিষ থেকে এপিস ইত্যাদি উৎপন্ন হয়। 3 নম্বর পয়েন্টে আছে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা। বাস্তুতন্ত্রে জীব সম্প্রদায় পরস্পর নির্ভরশীল হয়ে বসবাস করে। কোনো একটি উদ্ভিদ ও প্রাণী প্রজাতির বিলুপ্ত হওয়ার অর্থ হলো খাদ্য শৃঙ্খলে বিঘ্ন ঘটা এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হওয়া। বাস্তুতন্ত্রে ভারসাম্য যাতে বিঘ্নিত না হয় তার জন্য খাদ্য শৃঙ্খলকে ঠিক রাখা, বায়ুর উপাদানগুলিকে ঠিক রাখা, উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ, রোগ ও পেস্ট দমন ইত্যাদির উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। এখানে দেখো একটা খাদ্য শৃঙ্খলের ছবি দেওয়া আছে। উৎপাদক হিসেবে রয়েছে উদ্ভিদ। এই উৎপাদককে কে খাচ্ছে? প্রাথমিক খাদক বা হরিণ। আর তাকে কে খাচ্ছে? গৌণ খাদক বা বাঘ। এবার হঠাৎ করে যদি এই উৎপাদকটা চলে যায় কোনোভাবে, তাহলে হরিণ কি খাবে? কিছুই খেতে পাবে না। তাহলে হরিণ যদি কিছু না খেতে পায় তাহলে হরিণ মরে যাবে, তখন বাঘেরও আর খাবার থাকবে না। তেমনি ভাবে যদি হরিণ মাঝখান থেকে চলে যায় তাহলে উৎপাদক রইল আর বাঘ রইল। কিন্তু হরিণ যদি না থাকে, বাঘ তো আর উৎপাদককে খেতে পারবে না, বাঘ তো মাংসাশী প্রাণী, তার জন্য হরিণকে দরকার। তাহলে বুঝতে পারছো যে খাদ্য শৃঙ্খলের মধ্যে যদি কোনো একটা প্রজাতি হঠাৎ করে বিলুপ্ত হয়ে যায় তাহলে কিন্তু পুরো খাদ্য শৃঙ্খলের ভারসাম্য নষ্ট হয়ে যায়। জলবায়ু নিয়ন্ত্রণ। বিভিন্ন প্রকার উদ্ভিদ পরিবেশের জলবায়ুকে নিয়ন্ত্রণে রাখে। পরিবেশ শীতল রাখতে, বৃষ্টিপাত ঘটাতে উদ্ভিদের অবদান অনস্বীকার্য। পরিবেশ দূষণের অন্যতম কারণ হলো সবুজ উদ্ভিদ ধ্বংস হয়ে যাওয়া। পরের পয়েন্টে আছে অর্থনৈতিক গুরুত্ব। জীববৈচিত্র্য একটি দেশের মূল্যবান সম্পদ ও সমৃদ্ধির পরিচায়ক। বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। জীববৈচিত্র্যকে কাজে লাগিয়ে গৃহ সামগ্রী এবং আসবাব, কাগজ শিল্পে আঠা, রজন ইত্যাদির ব্যবহার, মোম, সিল্ক, মধু, উল, মুক্তো ইত্যাদি সংগ্রহ করে অর্থনৈতিক সুরক্ষা আমরা করতে পারি। শিল্প ও সাহিত্যেও জীববৈচিত্র্যের কিছুটা গুরুত্ব রয়েছে। কি রকম? জীববৈচিত্র্যের প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনকে আনন্দে ভরিয়ে দেয়। অরণ্যে ভ্রমণ, প্রাকৃতিক পরিবেশে জীবজন্তু, পাখি পর্যবেক্ষণ আমাদের আনন্দ দান করে। বিভিন্ন জীববৈচিত্র্যকে কাজে লাগিয়ে অনেক কুটির শিল্প গড়ে উঠেছে। রেশম শিল্প, পোল্ট্রি, মৎস্য চাষ, মধুমক্ষিকা পালন ইত্যাদি। বিভিন্ন গ্রামে আমরা অনেক সময় কুটির শিল্পের বিভিন্ন সংস্থাকে দেখতে পাই। এই যে স্বনির্ভর গোষ্ঠী বা স্বরোজগার যোজনা যে সমস্ত চালু হয়েছে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের পক্ষ থেকে, সেগুলো কিন্তু এই সমস্ত জিনিসগুলোর দ্বারা হয়। সাহিত্যিকরা তাদের সাহিত্যে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীকে কাজে লাগিয়েছেন। ভারতীয় শিল্পকলায় হাতির একটি বিশিষ্ট স্থান আছে। কাঠ বা পাথরের তৈরি হাতির মূর্তি বা বিভিন্ন প্রকার হাতির চিত্র ভারতীয়দের খুব প্রিয়। এখানেই রয়েছে একটা কাঠের হাতি, খুবই সুন্দর দেখতে লাগছে। এছাড়া পদ্ম ফুল একটি পবিত্র ফুল। অশ্বত্থ বৃক্ষ এবং তুলসী গাছ পবিত্র গাছ হিসেবে পূজা করা হয়। তাহলে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের ফুল, গাছ, এই যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু একমাত্র জীব বৈচিত্র্য রয়েছে বলেই সম্ভব। এবার আমরা পড়ব জীব বৈচিত্র্যের হটস্পট। হটস্পট কি? বিজ্ঞানী নরম্যান মায়ার 1988 খ্রিস্টাব্দে প্রথম হটস্পটের ধারণা উদ্ভাবন করেন। পৃথিবীর যে সমস্ত এলাকা জুড়ে অত্যধিক সংখ্যায় উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বাস করে, যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে, সেই এলাকাগুলি সংরক্ষণের জন্য অগ্রাধিকার দেওয়া উচিত। এই অর্থে তিনি হটস্পট কথাটি ব্যবহার করেছিলেন। হটস্পটের সংজ্ঞা হিসেবে কি দেখব আমরা? পৃথিবীর যে সমস্ত অঞ্চলে অত্যধিক সংখ্যায় উদ্ভিদ ও প্রাণী, বিশেষ করে আঞ্চলিক প্রজাতি বাস করে এবং যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে, অগ্রাধিকারের ভিত্তিতে সংরক্ষণের জন্য সেই সকল অঞ্চলকে হটস্পট বলা হয়। সমগ্র পৃথিবীতে 34টি স্থলজ এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে ভারতবর্ষে 4টি হটস্পট রয়েছে। কি কি? পূর্ব হিমালয়, ইন্দো বার্মা, পশ্চিম ঘাট ও শ্রীলঙ্কা এবং সুন্দারল্যান্ড। তাহলে কি বুঝলাম আমরা?
সাধারণভাবে ব্যাপক পরিমাণে জীববৈচিত্র্য সম্পন্ন কোনো এলাকা, অর্থাৎ যেখানে অনেক বেশি উদ্ভিদ ও প্রাণী বসবাস করে, সেই জায়গাগুলিকে আমরা হটস্পট হিসেবে চিহ্নিত করেছি। তার আরেকটা কারণ হচ্ছে সেই হটস্পট এরিয়ায় আসলে কিন্তু অনেক বিপন্ন প্রজাতি রয়েছে, যেগুলো অন্যান্য সব জায়গায় দেখতে পাওয়া যায় না। তাদের সংরক্ষণের উদ্দেশ্যে এইভাবে তাদের নামকরণ করা হয়েছে। হটস্পট হওয়ার জন্য কোনো জায়গাকে হটস্পট হওয়ার জন্য কতগুলি শর্ত মানতে হয়। কি কি? অঞ্চলটিতে জীবকুলের সংখ্যাধিক্য থাকতে হবে, মানে অনেক পরিমাণে জীবজন্তু থাকতে হবে। বেশিরভাগ উদ্ভিদ ও প্রাণী আঞ্চলিক বা এন্ডেমিক এবং বিপন্ন জীবের সংখ্যা বেশি হতে হবে। অর্থাৎ বিপন্ন জীবের সংখ্যা বেশি হওয়াটা কিন্তু প্রধান শর্ত। অঞ্চলের প্রতি প্রজাতির অধিক সংবেদনশীলতা থাকতে হবে। জিনগত বৈশিষ্ট্য অধিক সংখ্যায় বেশি থাকতে হবে। জিনগত বৈশিষ্ট্য যদি বেশি পরিমাণে না থাকে তাহলে জীববৈচিত্র্য আসবে না, আর জীববৈচিত্র্য যত বেশি হবে তত হটস্পট হিসাবে সেই জায়গাটা বেশি এনরিচড হবে। এবার এন্ডেমিক প্রজাতি কাদের বলে দেখো। যে প্রজাতির উপস্থিতি একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ সেই অঞ্চলের বাইরে তাদের কোনো অস্তিত্ব লক্ষ্য করা যায় না, তাদের এন্ডেমিক প্রজাতি বলে। এখানে কিছু এন্ডেমিক প্রজাতির ছবি দেয়া রয়েছে। এবার আমরা এক এক করে সমস্ত হটস্পটগুলি সম্পর্কে জানব। প্রথম আমাদের কি রয়েছে দেখো, পূর্ব হিমালয়, ইস্টার্ন হিমালয়া। ছবিটার দিকে তাকাও। ইস্টার্ন হিমালয়ের অবস্থান কোথায়? অসম, সিকিম, উত্তর পূর্ব ভারত এবং নেপাল ও ভুটানের অংশকে ইস্টার্ন হিমালয়ের হটস্পট বলা হয়। এখানে উচ্চতা কত? 1780 থেকে 3500 মিটার পর্যন্ত। জলবায়ু দেখো এখানে কিরকম থাকে, নাতিশীতোষ্ণ, অর্থাৎ খুব একটা গরমও নয় আবার খুব একটা ঠান্ডাও নয়। কি কি প্রজাতি এখানে পাওয়া যায়? অসংখ্য এন্ডেমিক প্রজাতির সংখ্যাধিক্য থাকায় একে বিবর্তনের কেন্দ্রস্থল বলে মনে করা হয়। ভিন্ন প্রজাতির সপুষ্পক উদ্ভিদের মধ্যে এখানে দেখতে পাওয়া যায় ম্যাগনোলিয়াকে, এই ছবিটা দেখো। আর প্রাচীন গুপ্তবীজী উদ্ভিদ হিসেবে এখানে দেখতে পাওয়া যায় বেটুলা স্পিসিসকে। এই যে বার্চ গাছের জঙ্গল এখানে একটা ছবিতে রয়েছে। দ্বিতীয় হটস্পট হিসেবে আমাদের কাছে আছে ইন্দো বার্মা রিজিয়ন। এর অবস্থান দেখো, উত্তর পূর্ব ভারতে ভুটান থেকে মায়ানমার পর্যন্ত বিস্তৃত উপত্যকা অধ্যুষিত অঞ্চল এটি। এই যে ছবি রয়েছে ইন্দো বার্মা রিজিয়নের। প্রজাতি সমূহের মধ্যে কি দেওয়া আছে দেখো। আঞ্চলিক জীবকুলের বেশি প্রাধান্য দেখতে পাওয়া যায়। আদিম গুপ্তবীজী উদ্ভিদের সংখ্যাধিক্য রয়েছে। প্রায় 13,500 প্রজাতির উদ্ভিদ এখানে রয়েছে। উদ্ভিদ ছাড়াও কি কি দেখতে পাওয়া যায়? পাখি, স্তন্যপায়ী, উভচর প্রাণী দেখতে পাওয়া যায়। রয়েছে এক বিশেষ প্রকার স্বাদু জলের কচ্ছপ। ইন্দো বার্মা রিজিয়ন হটস্পটের কিছু সমস্যা রয়েছে। কি কি? সরকারি উদাসীনতার জন্য রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়া যায় না। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বনভূমির স্থান ক্রমশ কমছে। শিকারীরা যথেচ্ছ প্রাণী হত্যা করছে বলে জীবকুল ধ্বংস হচ্ছে। 3 নম্বর হটস্পট হিসেবে আমাদের কাছে রয়েছে পশ্চিম ঘাট ও শ্রীলঙ্কা। অবস্থান দেখো, পশ্চিম উপকূল বরাবর বিস্তৃত 1600 কিলোমিটার পর্যন্ত। এই অংশের মধ্যে মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু এগুলি রয়েছে। এছাড়াও পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণ পশ্চিম দিক রয়েছে। আর রয়েছে শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিমের যে উচ্চভূমি, তার মধ্যে 400 কিলোমিটার এলাকা। কি কি প্রজাতি এখানে পাওয়া যাচ্ছে? 500 থেকে 1500 মিটার উচ্চতায় প্রধানত চিরহরিত ঘন বনাঞ্চল দেখতে পাওয়া যায়। চিরহরিত ঘন বনাঞ্চল হচ্ছে যে বনাঞ্চলের গাছগুলো সবসময় সবুজ থাকে, ওদের পাতা কখনো ঝরে পড়ে না। এছাড়া স্তন্যপায়ী, উভচর, পক্ষী জাতীয় প্রাণীদের প্রাধান্য এখানে বেশি। বনজ ও প্রাণীজ সম্পদ যাতে ভবিষ্যতে বিলুপ্ত না হয়ে যায়, তাই জন্য এই এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। 4 নম্বর হটস্পট হিসেবে আমাদের পড়তে হবে সুন্দাল্যান্ড। এর অবস্থান কোথায়? বঙ্গোপসাগরের উপকূলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত অঞ্চলকে সুন্দাল্যান্ড বলা হয়। ছবি দেখো, প্রজাতি সমূহ দেখো কি কি রয়েছে।
স্থলভূমিতে ঘন সিক্ত ও চিরহরিত প্রকৃতির রেন ফরেস্ট বনাঞ্চল দেখতে পাওয়া যায়। সমুদ্র তীরবর্তী অঞ্চলে ঘন ম্যানগ্রোভ উদ্ভিদের অরণ্য বর্তমান। বৃক্ষ, গুল্ম, রোহিণী এবং বিভিন্ন প্রজাতির মস, অর্কিড ও লাইকেন জাতীয় উদ্ভিদ দেখা যায়। তাহলে বোঝা যাচ্ছে যে উদ্ভিদের যে বায়োডাইভার্সিটি বা উদ্ভিদের যে জীববৈচিত্র্য সেটা এখানে ভীষণ বেশি। সমুদ্র তীরবর্তী অঞ্চলে বিভিন্ন প্রজাতির প্রবাল স্তর দেখতে পাওয়া যায়। সমুদ্রে বিভিন্ন প্রজাতির তিমি, ডলফিন, কুমির, কচ্ছপ, কাঁকড়া, চিংড়ি, ঝিনুক এদের দেখতে পাওয়া যায়। এখানে কিছু প্রাণীর ছবি দেওয়া আছে। তিমি, ডলফিন, কুমির, কচ্ছপ, চিংড়ি আর ঝিনুক। সমস্যা কি আছে এখানে দেখো, আদিম জনগোষ্ঠী যাদের আমরা ট্রাইবাল বলি, সেই সমস্ত অধ্যুষিত যে দ্বীপপুঞ্জগুলি রয়েছে সেগুলি ক্রমাগত পর্যটকের আনাগোনায় বনজ, জলজ সম্পদ এবং প্রবাল দ্বীপ বিপন্ন হচ্ছে। এতক্ষণ আমরা জীব বৈচিত্র্য সম্পর্কে জেনেছি। জীব বৈচিত্র্য কোথায় কোথায় বেশি দেখা যায়, অর্থাৎ সেই জায়গাগুলো যাদেরকে হটস্পট বলি তাদের সম্পর্কে জেনেছি। এবার জানবো যে জীব বৈচিত্র্য, যে এই যে হটস্পট এরিয়াগুলোতে যে জীব বৈচিত্র্য দেখতে পাওয়া যায় সেগুলো আস্তে আস্তে হ্রাস হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জীব বৈচিত্র্য হ্রাসের কারণগুলো কি কি এবার দেখব। প্রথমে দেখো, বাসস্থান ধ্বংস। জমি ব্যবহারের নীতির পরিবর্তনের ফলে বাসস্থান ধ্বংস হয়ে যাচ্ছে, ফলে বন্য প্রাণীদের সংখ্যা হ্রাস পাচ্ছে। প্রাচীন প্রাকৃতিক পরিবেশ যা অরণ্যের বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী দ্বারা অধ্যুষিত ছিল তা বর্তমানে মানুষের বাসযোগ্য গৃহ, বাঁধ, বন্দর, খনিজ অঞ্চল, কৃষিক্ষেত্র, চারণভূমি ইত্যাদি হিসাবে ব্যবহৃত হচ্ছে। আসলে কিছুই না, ক্রমাগত বন জঙ্গল ধ্বংস করে মানুষ ঘর বাড়ি বানাচ্ছে, শহর বনাঞ্চল নষ্ট করে তৈরি হচ্ছে। এই সমস্ত জিনিসের জন্যই কিন্তু জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। অরণ্য ধ্বংসের ফলে প্রাণীরা খাদ্য ও বাসস্থানের প্রয়োজনে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। তার ফলে বিভিন্ন প্রাণী প্রজাতি প্রজননের অভাবে লুপ্ত হয়ে যাচ্ছে অথবা গভীর অরণ্যে নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকছে। অর্থাৎ প্রাণীরা একটা ছোট জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ছে, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারছে না এবং তাদের প্রজননেও যথেষ্ট অসুবিধা তারা দেখতে পাচ্ছে। অ্যামাজন রেন ফরেস্টকে তার বিশালত্বের জন্য পৃথিবী গ্রহের ফুসফুস বলা হয়। তাও কিন্তু বর্তমানে সয়াবিন চাষের জন্য কেটে ফেলা হচ্ছে এবং পশুদের চারণভূমির জন্য ঘাস জমি তৈরি করা হচ্ছে। এই ছবিটার মধ্যে তোমরা অ্যামাজন রেন ফরেস্টকে দেখতে পাবে। দেখো, খানিকটা ফুসফুসের মতো করেই এই জিনিসটা রয়েছে এবং এই অংশটা দেখতে পাবে খুব ভালো করে যে বনাঞ্চলটা কিন্তু নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় পয়েন্ট, শিকার এবং চোরা শিকার। মানুষ অর্থের লোভে বা নিছক শিকারের আনন্দে পশু পাখি শিকার করে। এর ফলে আজ অনেক বন্যপ্রাণী অবলুপ্তির মুখে। তাছাড়া বিভিন্ন চোরা শিকারীরা বিভিন্ন প্রাণীর চামড়া, লোম, দাঁত, শিং প্রভৃতি বিদেশে রপ্তানি করার জন্য চোরা শিকারে লিপ্ত হচ্ছে। বেআইনিভাবে বহু প্রাণী নিধনের ফলে ওই সকল প্রাণীরা বিলুপ্তির পথে এসে দাঁড়িয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন প্রাণীর দাঁত, শিং, লোম এগুলো চোরা শিকারীরা আহরণ করে সেই জিনিসগুলোকে চড়া দামে অন্য বিদেশের বাজারে বিক্রি করে। তার জন্য সেই সমস্ত প্রাণীদের তো ক্ষতি হয়ই, কিন্তু আস্তে আস্তে এভাবে তাদেরকে মেরে ফেলার জন্য তারা ক্রমাগত বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। অরণ্য ধ্বংস। গৃহ নির্মাণ, কলকারখানা নির্মাণ, চাষবাস ইত্যাদি প্রয়োজনে মানুষ অরণ্য ধ্বংস করে চলেছে। এর ফলস্বরূপ বন্য প্রাণীদের আবাসস্থলের ঘাটতি দেখা গেছে। বন জঙ্গল অপসারণের সঙ্গে সঙ্গে বহু উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। ডিফরেস্টেশন বা অরণ্য ধ্বংসের একটা ছবি এখানে দেওয়া হয়েছে। দেখো কত গাছ চারপাশে কেটে ফেলা হয়েছে। দূষণ, এটা আমরা আগেই পড়েছি। বায়ু ও জল দূষণ বহু জীববৈচিত্র্যকে অবলুপ্তির পথে ঠেলে দিয়েছে। অতি ব্যবহার, ওভার এক্সপ্লয়টেশন। প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার, যেমন বৃক্ষচ্ছেদন, এই যে পশু পাখি নিধন, হামেশাই পশু পাখি মেরে ফেলা হচ্ছে, যেটা একটু আগে পড়লাম আমরা। মৃত্তিকা কর্ষণ, এই যে অতিরিক্ত জল সম্পদের ব্যবহার ইত্যাদির কারণেও কিন্তু জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে।
প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা, বন্যা, তুষারপাত, ভূমিকম্প, সুনামি, সাইক্লোন, দাবানল ইত্যাদির কারণেও কিন্তু জীববৈচিত্র্যের বিলুপ্তি ঘটছে। কিছু কিছু প্রাকৃতিক দুর্যোগের ছবি এখানেও দেওয়া আছে। এইটা যেমন খরার, দেখো এখানে বন্যার ছবি দেওয়া আছে, তুষারপাতের ছবি দেওয়া আছে, সুনামির ছবি এইটা, সাইক্লোনের ছবি এটা, আর দাবানল এইটা। এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলো হওয়ার ফলে যে যে অঞ্চলে এই প্রাকৃতিক দুর্যোগগুলো দেখা যাচ্ছে সেই অঞ্চলে যে জীববৈচিত্র্য রয়েছে তা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। বিশ্ব উষ্ণায়ন, এটাও আমরা আগে পড়েছি, জলবায়ুর পরিবর্তন। নানা গ্রিনহাউস গ্যাস অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাওয়ার কারণে বিশ্ব উষ্ণায়ন ঘটছে, ফলে অনেক জীবজন্তু পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে দেখো কি হচ্ছে, ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, তার জন্য জলবায়ুর একটা চরম পরিবর্তন ঘটছে। আর এই জলবায়ু পরিবর্তনের জন্য আবার সমুদ্র, বায়ুমণ্ডল, ভূপৃষ্ঠের মধ্যে যে জলচক্র রয়েছে সেটারও পরিবর্তন ঘটছে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে অধিক মাত্রায় জল বাষ্পীভূত হচ্ছে, মৃত্তিকা ক্রমাগত শুষ্কতর রূপ ধারণ করবে এরপরে, যার ফলে গ্রীষ্মকালে গরমের মাত্রা অধিক হবে আর বর্ষাকালে অতিবৃষ্টির ফলে বন্যা হবে। তার মানে আমরা বুঝতে পারছি যে জলবায়ুর যে চক্রটা এতদিন ধরে আমাদের পৃথিবীতে চলছিল সেটা কিন্তু এই বিভিন্ন রকম ধ্বংসের কারণে ভীষণভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আর সেটা নষ্ট হওয়ার জন্য এই বিশ্ব উষ্ণায়ন এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ আরো বেশি পরিমাণে ঘটছে। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, অর্থনৈতিক বা অন্য কোনো কারণে বিদেশ থেকে নিয়ে আসা উদ্ভিদ প্রজাতি যেমন পার্থেনিয়াম, এই পার্থেনিয়াম গাছটা তোমরা রেল লাইনের ধারে দেখতে পাবে। ল্যান্টানা কামারা, সেটা হচ্ছে এইটা, যেগুলির আমাদের দেশের জলবায়ুতে বংশবৃদ্ধি ও বিস্তার দ্রুত হয়েছে, তাদের জন্যই অনেক স্থানীয় দুর্বল প্রজাতির উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে। আসলে আমরা এই যে দুটো গাছের কথা পড়লাম, এরা কোনো ছোট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে না। কোনো এক জায়গায় এই দুটো গাছকে যদি কোথাও দেখতে পাও তাহলে এরা ক্রমাগত বংশ বিস্তার করতে করতে অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে। আর এদের এত বেশি জায়গা জুড়ে বিস্তারের জন্য অন্যান্য ছোট ছোট যে সমস্ত গাছপালা রয়েছে তারা কিন্তু বিলুপ্তির পথে আরো বেশি করে এগিয়ে যায়। জীববৈচিত্র্য হ্রাস সম্পর্কে এতক্ষণ ধরে আমরা পড়ছিলাম। আমাদের পশ্চিমবঙ্গে একটি বড় অংশ রয়েছে যেটার নাম হচ্ছে সুন্দরবন। এই সুন্দরবনেও কিন্তু অসংখ্য জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায়। অনেক রকমের পশু পাখি গাছপালা সবকিছুই এই সুন্দরবনে দেখতে পাওয়া যায়। কিন্তু এই সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করার যে ব্যাপার, সেখানেও কিন্তু কিছু পরিবেশগত সমস্যা দেখা দিয়েছে। সেগুলো কি বা সেগুলো কিভাবে চাইলে আমরা নিজেদের মতো করে সাহায্য করে হেল্প করে সেই জিনিসগুলোকে মেটাতে পারি, সেই সব কিছু সম্পর্কে এখন আমরা পড়ব। প্রথমে জানতে হবে সুন্দরবনটা কোথায় বা কি কতটা অংশ জুড়ে। যেমন ধরো সমুদ্র উপকূলবর্তী গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলটাকে আমরা সুন্দরবন বলি। এর মোট আয়তন হচ্ছে ৯৬০০ বর্গ কিলোমিটার। এর মধ্যে সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ৪২০০ বর্গ কিলোমিটার রয়েছে। আর বাকি যে অংশটা রয়েছে সেখানে নদী, খাঁড়ি, খাল সহ স্থানীয় মানুষের বসতি অঞ্চল, অর্থাৎ স্থানীয় মানুষের বসতি তার সাথে সাথে আবার সংরক্ষিত বনাঞ্চল, সব মিলিয়েই সুন্দরবন অঞ্চলটা হয়েছে। আর সুন্দরবন অঞ্চলের নামটা এরম কেন? সুন্দরী গাছের প্রাচুর্যতার জন্য এই বনকে সুন্দরবন বলা হয়। এখানে সুন্দরবনের একটা ছবি রয়েছে। এবার প্রথম আমরা জানবো যে সুন্দরবনে প্রধান প্রধান কি কি বনজ উদ্ভিদ রয়েছে, অর্থাৎ সুন্দরবনের সম্পদ যদি আমরা গাছের দিক থেকে দেখি সেগুলো কি কি। প্রথম দেখো এই যে সুন্দরী, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হেরিটিয়েরা ফোমস, এই যে। এরপর আছে গেওয়া, এক্সোক্যারিয়া অ্যাগালোচা, এটা। তারপর আছে গড়ান, সেরিওপস ডিক্যান্ড্রা, এইটা। কেওড়া, সনেরেসিয়া অ্যাপেটালা, এই যে। এছাড়াও রয়েছে গোলপাতা, নাইপা ফ্রুটিক্যান্স, ধুন্দল, জাইলোকার্পাস এসপিডট, শন, ইম্পেরেটা এসপিডট। দেখো এই গাছটা অনেকটা কাশফুলের গাছের মতো দেখতে।
আর হয়েছে নলখাগড়া, ফ্র্যাগমাইটস এসপিডর। বনজ উদ্ভিদ সম্পর্কে জেনেছি, কিছু কিছু প্রাণীজ সম্পদ সুন্দরবনে রয়েছে যেগুলো খুবই অন্যরকম। কি কি? এ দেখো, রয়্যাল বেঙ্গল টাইগার যে সুন্দরবনে পাওয়া যায় সবাই আমরা জানি, প্যান্থেরা টাইগ্রিস টাইগ্রিস। এরপর দেখো কত রকমের কচ্ছপ সুন্দরবনে পাওয়া যায়। প্রথম হচ্ছে কেটো কচ্ছপ, বিটাগুর বাস্কা, এই যে দেখো 3টে কচ্ছপ এখানে রয়েছে ছবিতে। এরপর হচ্ছে সুন্ধি কাছিম, লিজেমিস পাংটাটা, এই যে এটা একটা অন্য ধরনের। আরেকটা কাছিম হচ্ছে ধূম তরুণাস্থি কাছিম, ট্রায়োনিক্স হিউরা, এই যে দেখো 3 ধরনের কাছিম বা কচ্ছপ আমরা দেখতে পেলাম, সবাইকেই একেবারে নিজেদের মতো করে আলাদা আলাদা দেখতে। তারপর হচ্ছে গিরগিটি, ভ্যারানাস ফ্ল্যাবেসেন্স, এই যে। এরপর হচ্ছে অজগর, পাইথন, মলুরাস। অজগরকে আমরা সবাই চিনি। কুমির, ক্রোকোডাইলাস প্যালুস্ট্রিস, এই যে কাদামাটির কুমির। এছাড়াও বেশ কিছু পাখি দেখতে পাওয়া যায়। তারা কে কে? এই যে সাদা মানিকজোড়, মাছরাঙা, মাছরাঙা ছবি রয়েছে এখানে, মেছো হাঁস, গগনবেড়, কানটুনি, এগুলো স্থানীয় পাখি। এটা ছাড়াও পাওয়া যায় বিভিন্ন প্রজাতির মাছ, হরিণ, কাঁকড়া ইত্যাদি। তাহলে বোঝাই যাচ্ছে যে সুন্দরবন কিন্তু বনজ সম্পদ এবং প্রাণীজ সম্পদে ভীষণভাবে উৎকৃষ্ট, অর্থাৎ জীববৈচিত্র্য খুব ভালো মতনই এই অংশে রয়েছে। এবার যে সমস্যার কথা বলছিলাম সেগুলোতে আসবো। আজকাল সুন্দরবন অঞ্চলে নানা রকম পরিবেশগত অসুবিধা সৃষ্টি হচ্ছে, এরকম কয়েকটি সমস্যার কথা এখানে বলা হচ্ছে। কি কি দেখো, নগরায়নের জন্য লবণাম্বু উদ্ভিদ ধ্বংস করা। লবণাম্বু উদ্ভিদ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলকে সমুদ্রের ঢেউ, বন্যা ইত্যাদি থেকে রক্ষা করে। নগরায়নের জন্য লবণাম্বু উদ্ভিদের সংখ্যা হ্রাস পাচ্ছে। এই যে স্থানীয় মানুষদের বসতি এত বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে, তাই জন্য গাছ কেটে তারা নিজেদের জায়গা বানাচ্ছে। তাই জন্য কি হচ্ছে, উদ্ভিদকে আমরা সরিয়ে দিচ্ছি, এবং উদ্ভিদকে সরিয়ে দেওয়ার জন্য এই সুন্দরবন অঞ্চলের মাটিটাকে যে উদ্ভিদরা ধরে রাখে বা রক্ষা করে তাদের শিকড় দিয়ে, সেটা আর তারা করতে পারছে না। এরপর হচ্ছে দেখো কৃষি। বর্ষাকালে অতিরিক্ত বন্যার কারণে সমুদ্রের জল নদীপথে সুন্দরবনে প্রবেশ করছে এবং নদীর দুকুল ছাপিয়ে স্থলভূমিতে প্লাবন ঘটছে। এই কারণে সুন্দরবনের মাটি অতিরিক্ত লবণাক্ত হয়ে পড়ছে, ফলে কৃষি জমির ফসলের পরিমাণ ক্রমশ হ্রাস পাচ্ছে। যখন এই সমুদ্রের জল নদীপথে সুন্দরবনে প্রবেশ করছে তখন তো অবশ্যই পুরো চাষের অংশের প্রচণ্ডই ক্ষতি হচ্ছে, কারণ সেই সমস্ত জায়গায় যদি সমুদ্রের নোনা জল ঢুকে পড়ে তাহলে সেই মাটিগুলো ভীষণভাবে লবণাক্ত হয়ে পড়বে, আর লবণাক্ত মাটিতে কিন্তু চাষবাস করা খুব একটা সহজ নয়। মিষ্টি জলের সংকট। বিস্তীর্ণ এলাকা জুড়ে সমুদ্র এবং নদী, খাঁড়ি, ভেড়ি ইত্যাদিতে কেবল শুধু নোনা জল। এখানে পর্যাপ্ত নলকূপ এবং মিষ্টি জলের জলাশয়ের অভাব রয়েছে। বন্যার ফলে মিষ্টি জলের জলাশয়গুলিতেও নোনা জল প্রবেশ করে। এবার নোনা জল যদি বেশি পরিমাণে প্রবেশ করে তাহলে স্থানীয় বসতি অঞ্চলে যে সমস্ত মানুষজন রয়েছে সেই অঞ্চলের মানুষরাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খেতে পাবে না, তাহলে মানুষদেরও যথেষ্ট সমস্যা হচ্ছে। বাসস্থান ধ্বংস। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে নিম্নচাপের ফলে প্রবল ঝড় বন্যা দেখা যায়। এতে সুন্দরবনে বিভিন্ন উদ্ভিদ ধ্বংস হয়ে যায়, ফলে প্রাণীদের বাসস্থানও নষ্ট হয়। উদ্ভিদ কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অনেক প্রাণীর বাসস্থান করে দেয়। কিছু কিছু পাখি, ছোট ছোট কিছু পশু, এদের সকলকে উদ্ভিদ কোনো না কোনোভাবে জায়গা দিয়ে থাকে, আশ্রয় দিয়ে থাকে। তো উদ্ভিদ যদি ধ্বংস হয়ে যায় তাহলে সেই প্রাণীগুলো যারা উদ্ভিদের কাছ থেকে বাসস্থান পেত বা বাসস্থান তারা উদ্ভিদের আশেপাশে গড়ে তুলতো, তারাই বা কোথায় যাবে? তাই প্রাণীরাও নিজেরা অনেকটাই সমস্যায় পড়ছে। দূষণ। সুন্দরবন এলাকায় বায়ু দূষণ ও জল দূষণের জন্য পরিবেশ দূষিত হচ্ছে, ফলে ওই এলাকার উদ্ভিদ ও প্রাণীদের ক্ষতি হচ্ছে। সমুদ্রের জলে রাসায়নিক পদার্থ এবং খনিজ তেল মিশে জল দূষণ ঘটে এবং অরণ্য ধ্বংসের ফলে CO2-র মাত্রা বৃদ্ধি পেয়ে বায়ু দূষণ ঘটে। খাদ্য ও খাদকের ভারসাম্যে ব্যাঘাত।
সুন্দরবনে বাঘের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে, কারণ তাদের খাদ্য তৃণভোজী প্রাণীদের অভাব দেখা দিয়েছে। চোরা শিকারীদের দ্বারা তৃণভোজী প্রাণীদের ধ্বংস হয়ে যাওয়ায় বাঘদের খাদ্যের অভাব হচ্ছে। এর ফলে খাদ্য খাদকের সংখ্যার ভারসাম্য কিন্তু বিঘ্নিত হচ্ছে। ঠিকই কথা, বাঘ বা অন্যান্য মাংসাশী পশু যে সমস্ত তৃণভোজী প্রাণীদেরকে খেয়ে বেঁচে থাকে, সেই তৃণভোজী প্রাণীদেরকে অনেক সময় মানুষেরা নিয়ে গিয়ে নিজেদের খাবারের জন্য ব্যবহার করছে। তার ফল হিসেবে যেটা দাঁড়াচ্ছে, অন্যান্য মাংসাশী পশু যারা খেতে পাচ্ছে না, তাহলে তাদের সংখ্যাও কমে যাচ্ছে খাবারের অভাবে। সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধির জন্য দ্বীপভূমির নিমজ্জন। মাঝে মাঝে বিশেষ করে বর্ষাকালে সমুদ্রে সাইক্লোন, সুনামি ইত্যাদি যদি দেখা দেয়, তাহলে সমুদ্রের জলের তল কয়েক ফুট উঁচুতে উঠে যায়। ঢেউয়ের এই উচ্চতা তীরে ঝাঁপিয়ে পড়ে, ফলে সংলগ্ন দ্বীপভূমির নিমজ্জন ঘটে। সমুদ্রের পাড় ভেঙে যায়, তখন বহু ঘরবাড়ি সমুদ্রের গর্ভে চলে যায়। এই যে রিসেন্টলি আমরা জানি যে আমফান বলে একটা ঝড় এসেছিল, তার জন্য কিন্তু সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে যথেষ্ট পরিমাণে ক্ষতি হয়েছে। ঘরবাড়ি নষ্ট হয়েছে, বন জঙ্গল নষ্ট হয়েছে, মানুষ এবং সাথে সাথে পশু পাখি সকলেরই খুবই সমস্যার মধ্যে পড়তে হয়েছে। এবার জীববৈচিত্র্য হ্রাস সম্পর্কে তো অনেক কিছু জানলাম, কারণ জানলাম, কোথায় কোথায় সমস্যা সেটাও জানলাম। এখন আমরা পড়বো যে জীববৈচিত্র্যের সংরক্ষণ কি কি ভাবে আমরা করতে পারি। জীববৈচিত্র্য সংরক্ষণ আমরা অনেক ভাবে করতে পারি, প্রধানত দুটো ভাবে করতে পারি। কি কি? এই যে দেখো, এখানে আছে ইনসিটু সংরক্ষণ আর এক্সিটু সংরক্ষণ। এবার এই ইনসিটু সংরক্ষণের মধ্যেও কতগুলো ভাগ রয়েছে। প্রথম হচ্ছে এই যে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, দ্বিতীয় হচ্ছে অভয়ারণ্য বা স্যাংচুয়ারি, তৃতীয় হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল বা রিজার্ভ ফরেস্ট, চতুর্থ হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। আর এক্সিটু সংরক্ষণের মধ্যে দেখো, প্রথম হচ্ছে চিড়িয়াখানা, যাকে আমরা জুলজিক্যাল গার্ডেন বলি, দ্বিতীয় হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, আর তৃতীয় হচ্ছে ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজার্ভেশন। এবার এই প্রত্যেকটা সংরক্ষণের পদ্ধতি একটা একটা করে আমরা বিস্তারিতভাবে জানব। প্রথম আমরা ইনসিটু সংরক্ষণে আসব। ইনসিটু সংরক্ষণ কাকে বলছে? প্রাকৃতিক বাসস্থানে অর্থাৎ নিজস্ব পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে ইনসিটু সংরক্ষণ বলা হয়, যার প্রথম উদাহরণ হিসেবে আমরা পেয়েছিলাম জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। এবার জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কটা কি? প্রাকৃতিক সৌন্দর্যময় যেসব স্থানে সমস্ত রকম গাছপালা ও বন্য জীবজন্তুরা নিজস্ব পরিবেশে জাতীয় সংবিধান প্রণীত আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকারের নিজস্ব তত্ত্বাবধানে সংরক্ষিত হয়, তাদের জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক বলে। তাহলে বুঝতে পারতো যে এই যে ন্যাশনাল পার্কে কিন্তু জাতীয় সংবিধান প্রণীত আইনের যথেষ্ট কড়াকড়ি রয়েছে। বৈশিষ্ট্যর মধ্যে কি কি পাচ্ছি দেখো, এটি ভারত সরকারের আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। দ্বিতীয় হচ্ছে শিকার সম্পূর্ণ নিষেধ, এমনকি আগ্নেয়াস্ত্র সহ কোনো শিকারীর প্রবেশটুকুও নিষেধ, তবে চাইলে পর্যটকরা কিন্তু ভিতরে যেতে পারে। এরকম ন্যাশনাল পার্কের উদাহরণ কি দেখো, গরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান, এগুলো সবই পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক। আর রয়েছে উত্তরাখণ্ডে রয়েছে করবেট ন্যাশনাল পার্ক, এই যে ছবি রয়েছে এখানে। এছাড়া কানহা আর শিবপুরি, এই দুটো ন্যাশনাল পার্ক রয়েছে মধ্যপ্রদেশে। আর এই সমস্ত ছাড়াও রয়েছে আরেকটা ন্যাশনাল পার্ক, যেটাকে আমরা বলি সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক, এই যে একটু পাহাড়ি অঞ্চলে রয়েছে এটা। এই সমস্ত ন্যাশনাল পার্কে কি কি সংরক্ষিত প্রাণী রয়েছে? গরুমারাতে আমরা দেখতে পাবো একশৃঙ্গ গন্ডার, এই যে, এছাড়া পাবো গাউর। আর সিঙ্গালিলায় আমরা সব থেকে বেশি যেটা পাবো সেটা হচ্ছে রেড পান্ডা, অবশ্যই খুবই সুন্দর দেখতে একে। এটা ছাড়া পাবো বার্কিং ডিয়ার, প্যাঙ্গোলিন প্রভৃতি। ইনসিটু সংরক্ষণের দ্বিতীয় উদাহরণ হিসেবে আমরা পাবো অভয়ারণ্য বা স্যাংচুয়ারি। যে সংরক্ষিত অঞ্চলে গাছপালার সঙ্গে বিশেষ কোনো বন্য প্রজাতির রক্ষণাবেক্ষণের ব্যবস্থা আছে তাকে অভয়ারণ্য বলে। অর্থাৎ গাছপালা এবং বন্য প্রজাতি দুটোই একসাথে সংরক্ষণের ব্যবস্থা অভয়ারণ্য বা স্যাংচুয়ারিতে আছে। বৈশিষ্ট্য কি? বন্য প্রাণীরা যারা অবলুপ্তির পথে, তারা এখানে নির্ভয়ে ঘোরাফেরা করতে পারে, প্রজননে যখন ইচ্ছা লিপ্ত হতে পারে।
এছাড়া রাজ্য সরকারের নির্দেশে শিকার এখানে সম্পূর্ণ নিষিদ্ধ। এবার উদাহরণ হিসেবে কি কি পাচ্ছি দেখো অভয়ারণ্যর। পশ্চিমবঙ্গে রয়েছে বেথুয়া ডহরি, এই যে। কর্ণাটকে রয়েছে বন্দিপুর। এছাড়া ওড়িশায় রয়েছে চিল্কা হ্রদ বার্ড স্যাংচুয়ারি, পাখিদের অভয়ারণ্য বলতে পারি এটাকে আমরা। এবার চিল্কা হ্রদ বার্ড স্যাংচুয়ারির একটা ছবি দেখো, এখানে দেখতে পাচ্ছ। সংরক্ষিত প্রাণী হিসেবে কি পাওয়া যাচ্ছে দেখো। বেথুয়া ডহরিতে আমরা পাই হরিণ, সজারু, ঘড়িয়াল, এই যে সজারুর ছবি রয়েছে। আর বন্দিপুরে আমরা পাই বাঘ, বাইসন, অ্যান্টিলোপ, স্পটেড ডিয়ার, তার মধ্যে অ্যান্টিলোপের ছবি রয়েছে। ইনসিটু সংরক্ষণের তৃতীয় উদাহরণ হিসেবে পাচ্ছি সংরক্ষিত বনাঞ্চল বা রিজার্ভ ফরেস্ট। রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন যে অরণ্যে সাধারণের প্রবেশ নিষেধ কিন্তু গবেষণার অনুমতি সাপেক্ষে প্রবেশ করা যায় তাকে সংরক্ষিত বন বলে, অর্থাৎ এটি রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন। বৈশিষ্ট্য কি? কেন্দ্রীয় সরকারের বন দপ্তর আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী প্রাণী শিকার ও গাছ কাটা নিষিদ্ধ। একদম ভালোভাবে দেখে নাও, প্রাণী শিকার এবং গাছ কাটা কিন্তু পুরোটাই নিষিদ্ধ এই অংশে। সমগ্র এলাকায় বনরক্ষী দিবারাত্র প্রহরারত থাকে। উদাহরণ হিসেবে দেখো, পশ্চিমবঙ্গে রিজার্ভ ফরেস্ট হিসেবে রয়েছে বৈকুণ্ঠপুর এবং চাপড়ামারি। অসমে রয়েছে কাজিরাঙা, গুজরাটে রয়েছে গির। কাজিরাঙা যে অসমে রয়েছে তার এখানে ছবি রয়েছে এইটা, আর গিরের একটা ছবি এখানে রয়েছে। গুজরাটের যে গির অরণ্য, সেখানে সিংহ পাওয়া যায়, ভীষণ বিখ্যাত, সেটারও একটা ছবি রয়েছে। এবার সংরক্ষিত প্রাণী হিসেবে আমরা চাপড়ামারিতে দেখতে পাই হাতি, গাউর বা বাইসন, এর সাথে সাথে লেপার্ড। এই যে লেপার্ডের ছবিও রয়েছে, তার সাথে দেখো হাতিদেরও ছবি রয়েছে। আর কাজিরাঙাতে আমরা সাধারণত একশৃঙ্গ গন্ডার আর সম্বর হরিণ দেখতে পাই। এরপর ইনসিটু সংরক্ষণে চতুর্থ উদাহরণ হিসেবে রয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ। ইউনেস্কো এর ম্যাব কর্মসূচির অন্তর্গত যে স্থলজ ও জলজ অঞ্চলে গোটা বাস্তুতন্ত্র ও তার সম্পূর্ণ জীববৈচিত্র্য সংরক্ষিত হয় তাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে। তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভে আমরা আরেকটা কি জিনিস দেখলাম, সম্পূর্ণ জীববৈচিত্র্যের সংরক্ষণ এখানে হতে আমরা দেখলাম। ইউনেস্কোর যে কথা বললাম, ইউনেস্কোর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আর এই যে ম্যাব কর্মসূচির কথা আমরা বলেছি, ম্যাবটা কি? ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ কর্মসূচি। বৈশিষ্ট্য কি দেখো, এই অঞ্চলের জীবকুল স্বাভাবিক বা প্রাকৃতিক পরিবেশে বৃদ্ধি পাবে এবং প্রজনন করবে। মানুষ দ্বারা ক্ষতিগ্রস্ত হবার কোনো সম্ভাবনা এখানে থাকবে না। প্রজাতির সংরক্ষণ ও সংখ্যা বৃদ্ধির জন্য গবেষণার সুযোগ থাকবে। বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ হিসেবে দেখো, পশ্চিমবঙ্গের মধ্যে সুন্দরবন, অসমে হচ্ছে মানস, আর ওড়িশায় সিমলিপাল। এদের মধ্যে তামিলনাড়ুতে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে যেটা নীলগিরি নাম দেওয়া হয়েছে, সেটি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। এই যে নীলগিরির একটা ছবি এখানে দিয়েছি। সংরক্ষিত প্রাণী হিসেবে সুন্দরবনে আমরা সবাই জানি রয়্যাল বেঙ্গল টাইগার। এই যে মানসে আমরা দেখতে পাবো বাঘ, তার সাথে সাথে হাতি। আর শিমলিপালে আমরা দেখতে পাবো এশিয়ান হাতি গাউর। এইটা এশিয়ান হাতির ছবি, এদের কানটা একটু ছোট হয়। বায়োস্ফিয়ার রিজার্ভকে কয়েকটা ছোট ছোট অঞ্চলে ভাগ করা হয়েছে। ছবির সাহায্যে জিনিসটা একবার বুঝে নাও। দেখো, প্রথম রয়েছে কোর অঞ্চল। এটি কেন্দ্রীয় অঞ্চল যা আইনগতভাবে সংরক্ষিত, মানুষের অনুপ্রবেশ এখানে নিষিদ্ধ। কোর অঞ্চল হচ্ছে একদম ভেতরে, মানে এই অংশটা। এর বাইরে রয়েছে বাফার অঞ্চল। এটি কোর ও ট্রানজিশন অঞ্চলের মধ্যবর্তী স্থান।
এই যে এরপর রয়েছে ট্রানজিশন অঞ্চল। এটি সবচেয়ে বাইরের অঞ্চল যেখানে স্থানীয় মানুষ বসবাস করতে পারে। এই যে ট্রানজিশন অঞ্চল, দেখো এখানে কিছু মানুষের বসতি রয়েছে। তাহলে বুঝতে পারছো বায়োস্ফিয়ার রিজার্ভের একেবারে বাইরের অংশে মানুষের বসতি থাকে আর ভিতরের অংশগুলি আইনগতভাবে সংরক্ষিত করা থাকে। আর এখানে সমগ্র জীব অর্থাৎ উদ্ভিদ, প্রাণী, আরও নানা রকম সমগ্র বাস্তুতন্ত্রটাকেই ভালোভাবে সংরক্ষণ করা সম্ভব হয়। এবার এই যে আমরা অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল বা বিভিন্ন জিনিস পড়লাম, এগুলোর মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে, সেইটা একটু একবার দেখে নেব। কিছু তুলনামূলক কিছু পরিবর্তন তিনটের মধ্যে রয়েছে, সেটা আমরা একটু দেখব। যেমন অভয়ারণ্য, জাতীয় উদ্যান আর সংরক্ষিত বনের মধ্যে পার্থক্য পড়ব। প্রথম আসছি অভয়ারণ্যতে। যে সংরক্ষিত অরণ্যে বন্যপ্রাণী নির্ভয়ে বিচরণ করে, স্বাধীনভাবে খাদ্য গ্রহণ করে ও বৃদ্ধিপ্রাপ্ত হয়ে প্রজনন কার্য সম্পন্ন করে, তাকে অভয়ারণ্য বলে। জাতীয় উদ্যানের ক্ষেত্রে কি হচ্ছে, যে অরণ্য কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন, অভয়ারণ্য তুলনায় বৃহৎ, যে বনভূমিতে প্রাণী হত্যা, গাছ কাটা, মাছ ধরা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, তাকে জাতীয় অরণ্য বলে। আর সংরক্ষিত বনের ক্ষেত্রে কি হচ্ছে, রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন যে অরণ্যে সাধারণের প্রবেশ নিষেধ কিন্তু গবেষণার উদ্দেশ্যে অনুমতি সাপেক্ষে প্রবেশ করা যায়, তাকে সংরক্ষিত বন বলে। তাহলে এখানে যে পার্থক্যটা দেখা গেল সেটা হচ্ছে অভয়ারণ্যতে কিন্তু বন্যপ্রাণী নির্ভয়ে বিচরণ করতে পারে, জাতীয় উদ্যানে কি হচ্ছে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন, আর সংরক্ষিত বন দেখো রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন। সেই জিনিসটা এখানে আবার করে বলা হয়েছে, দেখো অভয়ারণ্য রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন, জাতীয় উদ্যান কেন্দ্রীয় সরকার, আর সংরক্ষিত বন আবার রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন। অভয়ারণ্যর আয়তন জাতীয় উদ্যান অপেক্ষা ছোট, জাতীয় উদ্যান সবচেয়ে বড়, আর সংরক্ষিত বন জাতীয় উদ্যান অপেক্ষা ছোট। অভয়ারণ্যতে বন দপ্তরের অনুমতি ব্যতি রেখে প্রবেশ নিষিদ্ধ, জাতীয় উদ্যানে পর্যটকদের প্রবেশের ব্যবস্থা রয়েছে, আর সংরক্ষিত বনে অনুমতি সাপেক্ষে গবেষণার জন্য প্রবেশ করা যায়। অভয়ারণ্যের উদাহরণ হচ্ছে পশ্চিমবঙ্গের বেথুয়া ডহরি, অসমের মানস। জাতীয় উদ্যানের উদাহরণ হচ্ছে পশ্চিমবঙ্গের গরুমারা আর উত্তরাখণ্ডের করবেট। সংরক্ষিত বনের উদাহরণ হচ্ছে পশ্চিমবঙ্গের বৈকুণ্ঠপুর আর অসমের কাজিরাঙা। এতক্ষণ আমরা ইনসিটু সংরক্ষণ সম্পর্কে পড়েছি। এবার আমরা পড়ব একটা নতুন রকমের সংরক্ষণ পদ্ধতি, যেটার নাম এক্স-সিটু সংরক্ষণ। এখানে কি হয় দেখো, উদ্ভিদ ও প্রাণীর নিজস্ব প্রাকৃতিক আবাসস্থলের বাইরে গিয়ে তাদের সংরক্ষণ করা হয়। অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীর যে প্রাকৃতিক আবাসস্থল আছে সেখান থেকে তুলে এনে অন্য জায়গায় নতুনভাবে তাদের সংরক্ষণের ব্যবস্থা করা হয় এক্স-সিটু সংরক্ষণে। এই এক্স-সিটু সংরক্ষণ অনেক ধরনের হতে পারে। প্রথম এখানে আমরা চিড়িয়াখানার কথা পড়ব, বা যেটাকে আমরা বলি জুলজিক্যাল পার্ক বা জুলজিক্যাল গার্ডেনও বলা চলে। এর বৈশিষ্ট্য কি দেখো, দেশ বিদেশের প্রাণী প্রজাতি সংরক্ষিত হয়। মনে রাখবে যেহেতু এটা জুলজিক্যাল গার্ডেন বা পার্ক বলা হচ্ছে, তাই এখানে শুধুমাত্র প্রাণী প্রজাতি সংরক্ষণ করা হয়। আর দেশ বিদেশের প্রাণী প্রজাতির কথা কেন বলা হচ্ছে, মনে রাখবে এক্স-সিটু সংরক্ষণের প্রথমেই কিন্তু আমি এটা বলেছি যে প্রাকৃতিক আবাসস্থল থেকে সমস্ত প্রাণী বা উদ্ভিদকে তুলে এনে অন্য জায়গায় সংরক্ষণ করা হয়। তাহলে একটা চিড়িয়াখানার মধ্যে আমরা বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম প্রাণীকে তুলে এনে একসঙ্গে সেই রকম পরিবেশ সৃষ্টি করে সংরক্ষণ চাইলেই করতে পারি। দ্বিতীয় দেখো, প্রাণীরা এখানে খাঁচার মধ্যে আলাদা আলাদাভাবে সংরক্ষিত হয়। তারা স্বাধীন বিচরণ বা শিকার করতে পারে না নিজেদের মতো করে। আগে এতক্ষণ ইনসিটু সংরক্ষণে যেটা হচ্ছিল, মানে প্রাকৃতিক আবাসস্থলের মধ্যেই যেহেতু প্রাণীদের সংরক্ষণ করা হচ্ছিল, তাই সেখানে তারা স্বাধীনভাবে বিচরণ, শিকার ধরা, প্রজনন সবকিছুই করতে পারত। কিন্তু যখন এই এক্স-সিটু সংরক্ষণে চিড়িয়াখানার মধ্যে তাদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, তখন কিন্তু তারা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে না।
তবে চিড়িয়াখানাতে যেটা হয় দেখো আরেকটা বৈশিষ্ট্য কি আছে, স্বল্প কিছু প্রাণীর প্রজননের ব্যবস্থা রয়েছে। এবার এই চিড়িয়াখানায় কি কি ধরনের প্রাণী সংরক্ষণ হয় সেটা দেখি। মোটামুটি অনেক ধরনের প্রাণী আমরা চিড়িয়াখানায় সংরক্ষণ দেখতে পাই, যেমন বাঘ, সিংহ, ভালুক, জিরাফ, জেব্রা, গন্ডার, বানর, হরিণ, নানা প্রজাতির পাখি, সরীসৃপ ইত্যাদি। এদের মধ্যে এখানে ভাল্লুকের ছবি রয়েছে, রয়েছে জিরাফের ছবি, এছাড়াও রয়েছে জেব্রার ছবি। এবার এই চিড়িয়াখানার কিছু উদাহরণ আমরা দেখি। পশ্চিমবঙ্গের সব থেকে বিখ্যাত যে চিড়িয়াখানা সেটা হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। এই যে রয়েছে ছবি, জুলজিক্যাল গার্ডেন আলিপুর। এটা ছাড়াও দার্জিলিংয়ে পদ্মজা নাইডু হিমালয়ান চিড়িয়াখানা বলে একটা চিড়িয়াখানা রয়েছে, যেটা খুবই বিখ্যাত। এছাড়া দিল্লিতেও চিড়িয়াখানা রয়েছে। আর এখানে দেখো চিড়িয়াখানার আরেকটা পশুর ছবি দেওয়া আছে, এটা হচ্ছে এখানে হরিণের ছবি দেওয়া আছে। এরপর এক্সিটো সংরক্ষণের দ্বিতীয় পদ্ধতিতে আসব, যেটা লেখা আছে দেখো বোটানিক্যাল গার্ডেন। এতক্ষণ আমরা পড়ছিলাম জুলজিক্যাল গার্ডেন, সেখানে আমরা কি করছিলাম, প্রাণী প্রজাতি সংরক্ষণ করছিলাম। এখন বোটানিক্যাল গার্ডেনে এসেছি, অর্থাৎ এখানে আমরা উদ্ভিদ প্রজাতি সংরক্ষণের কথাই বলবো। বৈশিষ্ট্য দেখো কি কি আছে। দেশ ও বিদেশের বিভিন্ন উদ্ভিদ প্রজাতি সংরক্ষিত থাকে। উদ্ভিদগুলি স্বাধীনভাবে বেড়ে উঠেছে ও বংশ বিস্তার করতে পারে এবং এখানে এদের নিয়মিত পরিচর্যা করা হয়। বোটানিক্যাল গার্ডেনের মধ্যে উদাহরণ হিসেবে দুটো বোটানিক্যাল গার্ডেনের কথা খুব উল্লেখযোগ্য। প্রথমটা হচ্ছে ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, শিবপুর, হাওড়া, পশ্চিমবঙ্গে যেটা রয়েছে এই যে। আর দার্জিলিংয়ে রয়েছে লয়ার্ড বোটানিক্যাল গার্ডেন এই যে। এবার এই শিবপুর বোটানিক্যাল গার্ডেন যেটা রয়েছে সেখানে কি কি সম্পদ রয়েছে, অর্থাৎ কি কি উদ্ভিদ সম্পদ রয়েছে শিবপুর বোটানিক্যাল গার্ডেনে। প্রথম রয়েছে দেখো একটা বট গাছ, যার বিজ্ঞানসম্মত নাম ফিকাস বেঙ্গালেন্সিস। একে দ্য গ্রেট বেনিয়ান ট্রি বলা হয়। ছবিটা এখানে দেখতে পাচ্ছ। এই বট গাছটা সম্পর্কে একটুখানি বলছি। এই যে বট গাছটা যেটা শিবপুর বোটানিক্যাল গার্ডেনে রয়েছে সেটা প্রায় 350 বছরেরও বেশি বয়স্ক, এতটাই পুরনো। এবং এই বট গাছের যে প্রধান কাণ্ডটা রয়েছে, যেটা গুঁড়ি বলা হয়, প্রধান যে মোটাসোটা গুঁড়ি, সেই গুঁড়িটা বহু বছর আগেই নষ্ট হয়ে গেছে। এবার নষ্ট যদি হয়ে থাকে তাহলে ওই অত বড় বট গাছটা কি করে দাঁড়িয়ে আছে। এই ছবিতে ভালো করে দেখতে পাবে এই যে বট গাছের ডালগুলো রয়েছে, এই ডালগুলো থেকে কিছু শাখা মূল তৈরি হয়েছে। এই শাখা মূল তৈরি হয়ে দেখো মাটির দিকে নেমেছে। এই মূলগুলোই আসলে এখন ওই বিশাল বড় বট গাছটাকে ধরে রাখে। এটা ছাড়াও দেখো এখানে বাঁশ গাছ রয়েছে। বোটানিক্যাল গার্ডেনে খুব অদ্ভুত একটা বাঁশ গাছ দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে ঘটি বাঁশ। দেখো বাঁশের এই অংশগুলো কেমন ঘটির মতো দেখতে, এই যে, এই জন্য এই বাঁশটাকে ঘটি বাঁশ বলা হয়। এছাড়া রয়েছে অর্জুন গাছ, যেটা সচরাচর সব জায়গায় দেখতে পাওয়া যায় না। তাছাড়াও রয়েছে নানা রকম অর্কিড, লতা, গুল্ম ইত্যাদি। আরেকটা এখানে অদ্ভুত গাছ রয়েছে, সেটা হচ্ছে ভিক্টোরিয়া অ্যামাজনিকা। এটা একটা জলজ উদ্ভিদ। এই ছবিটা খেয়াল করলে দেখতে পাবে, দেখো এই যে জলের মধ্যে এরকম বিশাল বড় বড় থালার মতো কিছু রয়েছে। এক ধরনের ওয়াটার লিলি আছে যেই ফুলের পাতাগুলো এরকমই বিশাল বিশাল। আমরা সাধারণত পদ্ম পাতা দেখেছি অনেক বড় বড় হয়, কিন্তু এই পাতাগুলো এতটাই বড় এবং বিশাল, এখানে চাইলেই কোনো ছোট বাচ্চা তার উপর বসতে পারে, এতটাই ভার এই পাতাগুলো বহন করতে পারে। এই জিনিস সাধারণত অ্যামাজন যে অরণ্য যেটা রয়েছে সেখানেই পাওয়া যায়। অ্যামাজন অরণ্য থেকে তুলে এনে এখানে সেটাকে সংরক্ষণ করার চেষ্টা করা হয়েছে। এছাড়াও ওখানে রয়েছে ভেষজ উদ্ভিদ যা চড়ক উদ্যানের অন্তর্গত। রয়েছে জবা, জেসমিন, লেবুর বিভিন্ন প্রজাতির গাছ এবং কিছু ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম উদ্ভিদেরও বিভিন্ন প্রজাতি রয়েছে। এক্সিটো সংরক্ষণের 3 নম্বর উদাহরণে আসবো এবার। ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজার্ভেশন। সমগ্র কোষ অথবা কলাকে রাসায়নিক বিক্রিয়ার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার জন্য 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করার যে পদ্ধতি তাকে ক্রায়ো সংরক্ষণ বলে। অনেক সময় উদ্ভিদ
বা প্রাণী যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় তাকে সংরক্ষণ করা সম্ভব হয় না। তাই সেই সময় উদ্ভিদের কোনো অংশ বা প্রাণীর কোনো অংশকে আলাদা করে সংরক্ষণ করা হয়, যেখান থেকে পরবর্তীকালে নতুন উদ্ভিদ বা প্রাণী সৃষ্টি করা সম্ভব হবে। বৈশিষ্ট্য কি? উদ্ভিদ নমুনাগুলোকে বিশেষ প্রকৌশলে -196 তাপমাত্রায় তরল নাইট্রোজেনে সংরক্ষণ করা হয়। এটা কতটা ঠান্ডা বুঝতে পারছো? আর নর্মালি কিন্তু সংরক্ষণ হচ্ছে না, তরল নাইট্রোজেনে সংরক্ষণ করা হচ্ছে। নমুনাগুলি বিশেষ পাত্রে কাঁচের আলমারিতে সংরক্ষণ করে রাখা থাকে। পুরো সংগ্রহশালাকে -136 রাখা হয়। তাহলে এটাও কতটা ঠান্ডা বুঝতে পারছো। এই পদ্ধতিতে জার্ম প্লাজম বহুদিন ধরে সংরক্ষণ করে রাখা যায়। উদ্ভিদের কি কি অংশ ক্রায়োপ্রিজার্ভেশন করা যায়? মুকুল, ভ্রূণ, বীজ, পরাগরেণু বা উদ্ভিদের কোনো কলা। আর প্রাণীদের ক্ষেত্রে সিমেন বা বীর্য, উসাইট, ডিম্বকলা বা ওভারিয়ান টিস্যু, টেস্টিকিউলার কলা বা টেস্টিকিউলার টিস্যু, এছাড়াও কিছু ব্যাকটেরিয়া, ছত্রাক, মস, এই সমস্ত জিনিসকে ক্রায়োপ্রিজার্ভেশন করা যায়। এখানে একটা ছবি আছে দেখতে পাচ্ছ। ওই উদ্ভিদের আগে যে বললাম যে উদ্ভিদের যখন কোনো মুকুল, ভ্রূণ, বীজ, পরাগরেণু বা কলা সংরক্ষণ করতে হবে, সেই জন্য দেখো এই যে বটানিক্যাল গার্ডেনের মধ্যে একটা জার্ম প্লাজম সেন্টার তৈরি করা হয়েছে। এইখানেই সাধারণভাবে ক্রায়োপ্রিজার্ভেশন করা হয়। দু সাল পর্যন্ত ভারতবর্ষে পাহাড় এবং সমতল মিলিয়ে বনজ সম্পদ ছিল প্রায় 20% বেশি। কিন্তু ক্রমাগত বিভিন্ন কারণে সেই বনজ সম্পদ ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। আর বনজ সম্পদ নষ্ট হওয়ার মানেই হচ্ছে সেই অঞ্চলের যে জীববৈচিত্র্য সেটাও বিভিন্নভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে যদি বনজ সম্পদ বা অরণ্য ধ্বংস হয়ে যেতে থাকে তাহলে কিন্তু পরিবেশের খুব বেশি রকমের ক্ষতি হতে পারে। তাই এই ধ্বংস হয়ে যাওয়া অরণ্যকে বাঁচাতে এবং অরণ্যের যে জীববৈচিত্র্য সেটাকে রক্ষা করার জন্য ভারত সরকার কিছু প্রকল্প নিয়েছে। সেই প্রকল্পের মধ্যে একটা হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা JFM। অরণ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য এবং জীববৈচিত্র্যকে রক্ষা করার জন্য বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকায় গ্রামীণ মানুষদের আবেদনের ভিত্তিতে ভারত সরকার 1971 সালে একটি সংস্থা তৈরি করে। সেই সংস্থাটার নাম হচ্ছে JFM। এই সংস্থা কি করে? প্রথম এই সংস্থা কাজ করে পশ্চিম মেদিনীপুর অঞ্চলের আরাবাড়ি অরণ্যে। কি হিসেবে কাজ করেছে বা কিসের ওপর কাজ করেছে? নষ্ট হয়ে যাওয়া কতগুলি শাল গাছ তাদের পুনরুদ্ধারের জন্য। সেখানে সাধারণ মানুষের সহযোগিতায় এবং ব্যবস্থাপনায় ও অংশগ্রহণের মাধ্যমে ফল, গম, রবার, ঔষধ প্রভৃতি অরণ্যের সৃষ্টি ও সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ কিনা এই যে মেদিনীপুর অঞ্চলের আরাবাড়ি অরণ্যে প্রথমে শাল গাছের পুনরুদ্ধার করা দিয়ে JFM এর কাজটা শুরু হয়েছিল। পরবর্তীকালে সাধারণ মানুষের সহযোগিতায় সেখানে বিভিন্ন ফল, গম, রবার চাষ করা, মানে এই সমস্ত গাছ চাষ করা তো হয়েইছে, এছাড়াও ঔষধি গাছেরও কিছু চাষ শুরু হয়েছে এবং এইভাবে ধীরে ধীরে সেই অরণ্য পুনরুদ্ধার করে নতুন অরণ্য সৃষ্টি করে তার সুরক্ষার ব্যবস্থাও নেওয়া হয়েছে। বর্তমানে এই যে JFM রয়েছে, অর্থাৎ এই JFM যে কমিটি, বর্তমানে সেটি 84,632টি কমিটি রয়েছে এবং এই 84,632টি JFM কমিটিতে এখন 85.28 লক্ষ পরিবার কাজ করছে। এই সমস্ত পরিবারের লোকজন প্রায় 17.33 মিলিয়ন হেক্টর জমিতে অরণ্য দেখাশোনার কাজে এখন যুক্ত রয়েছে। ভারত সরকারের ব্যবস্থাপনায় প্রতি বছর জুলাই ও ফেব্রুয়ারি মাসে বন মহোৎসব অনুষ্ঠানের মাধ্যমে সরকারি ও বেসরকারি উদ্যোগে এখন গাছ লাগানো হচ্ছে। কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী মানুষজন সেই অঞ্চলের জীববৈচিত্র্য সম্পর্কে অনেক বেশি তথ্য জানবে।
কারণ সেই সমস্ত জীবকুলের কাছাকাছি সেই মানুষজনেরা প্রতিদিনই আসে, সুতরাং সেই সমস্ত জীবকুলের খাদ্য গ্রহণ, আশ্রয়, তারপর তাদের প্রজনন, পরিযান এসব সম্পর্কে সেই মানুষদের খুবই ভালো রকমের ধারণা থাকবে। এই যে মানুষদের যে সমস্ত তথ্য, মানে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষের যে সমস্ত তথ্য সেই অঞ্চলের জীববৈচিত্র্য সম্পর্কে রয়েছে, এই জিনিসটাকে কাজে লাগিয়ে আরেকটা নতুন জিনিস ভারত সরকার পরিকল্পনা করেন, সেটাকে বলা হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। এই জিনিসটায় সাধারণভাবে কি হয়, কোনো অঞ্চলের মানুষজনরাই সেই সমস্ত তথ্য বা নথি লিপিবদ্ধ করে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টারে, যাতে সেই অঞ্চলের খুব ভালো বা বলা যেতে পারে সেই অঞ্চলের ভীষণ ডিটেল তথ্য আমরা বা ভারত সরকার তাদের গবেষণার জন্য কাজে লাগাতে পারে বা পেতে পারে। অর্থাৎ পিবিআর তাহলে কি? এটি একটি প্রামাণ্য নথি যেখানে স্থানীয় মানুষরা জীব সম্পদের সম্বন্ধে তাদের জ্ঞান, তাদের প্রাপ্তিসাধ্যতা, তাদের ব্যবহার, জীবনযাত্রা এবং তাদের সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস সংক্রান্ত অসংখ্য তথ্য লিপিবদ্ধ রাখে। এই যে লিপিবদ্ধ নথি তা সরকারি মাধ্যমে নির্দিষ্ট দপ্তরে পাঠানো হয়, যেখানে জীব বৈচিত্র্য সম্পর্কে আরও বেশি তথ্য নির্ভর খবর সংযোজিত হয়। এছাড়া এই সকল তথ্য জ্ঞান অর্জনের জন্য স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের কাছেও তুলে ধরা হয়, তাহলে তাদের যাতে প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আরও বেশি ওয়াকিবহাল তারা হতে পারে সেই কারণে। জীববৈচিত্র্য সংরক্ষণ সম্পর্কে যখন আমরা পড়ছি তখন এখানে জেনে রাখা ভালো, কিছু কিছু প্রজাতি আছে যাদের সদস্য সংখ্যা অত্যন্ত দ্রুত হারে কমে যাচ্ছে, আর এইভাবে এইরকম দ্রুত হারে কমতে কমতে যদি আরও কয়েক বছর চলতে থাকে তাহলে কিন্তু সেই সমস্ত প্রজাতির বিলুপ্ত বা নিশ্চিহ্ন হয়ে যাওয়াটা ভীষণভাবেই সম্ভব। এই সমস্ত প্রজাতির মধ্যে কিছু কিছু উদ্ভিদ রয়েছে, কিছু কিছু প্রাণী রয়েছে, এদের একটি বিশেষ নামে বলা হয়। কি কি এবং তারা কারা কারা সেটাই জানবো। যেসব প্রজাতির উদ্ভিদ বর্তমানে বিলুপ্তির পথে তাদের বিপন্ন প্রজাতি বা এন্ডেঞ্জার্ড প্রজাতি বলা হয়, এন্ডেঞ্জার্ড স্পিসিস। এদের মধ্যে উদ্ভিদ প্রজাতিগুলো কি কি রয়েছে? এক হচ্ছে সর্পগন্ধা, ছবির সাথে সাথে মিলিয়ে মিলিয়ে দেখো, ঘৃতকুমারী, সূর্য শিশির, কলচিকাম এবং কলসপত্রী। এরকম যেমন কিছু কিছু উদ্ভিদ বললাম, সেরকম কিছু কিছু প্রাণীও রয়েছে। তারা কারা? যেসব প্রজাতির প্রাণী বর্তমানে বিলুপ্তির পথে তাদের বিপন্ন প্রজাতি বা এন্ডেঞ্জার্ড প্রজাতি বা এন্ডেঞ্জার্ড স্পিসিস বলা হয়। বিপন্ন প্রাণী প্রজাতির মধ্যে তিন রকম রয়েছে, কিছু রয়েছে স্তন্যপায়ী, কিছু রয়েছে পাখি, কিছু রয়েছে সরীসৃপ। প্রথমে স্তন্যপায়ীর কথাতেই আসি। ভারতীয় বাঘ, একশৃঙ্গ গন্ডার, এশিয়ান সিংহ, কালো চিতা, এই যে কালো চিতা, রেড পান্ডা, নীলগিরি হনুমান। নীলগিরি হনুমানের ছবি এখানে রয়েছে। এবার পাখিদের মধ্যে কারা কারা রয়েছে দেখো, ময়ূর, সারস আর ঈগল। এই যে ময়ূর, সারস আর ঈগল। এছাড়া সরীসৃপদের মধ্যে কে কে রয়েছে? কুমির, সামুদ্রিক কচ্ছপ, ঘড়িয়াল এবং হিমালয়ান স্যালামান্ডার। ভারতবর্ষে বিপন্ন প্রাণী ও উদ্ভিদ প্রজাতি সম্পর্কে তো আমরা জেনে নিলাম এতক্ষণ। এবার বলি ভারতের কিছু কিছু বিপন্ন প্রাণী প্রজাতির সংরক্ষণের ব্যবস্থা আলাদা করে ভারত সরকার করেছে। কোথায়, কিভাবে, কোন কোন প্রাণী সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে সেটা এবার একটু ডিটেলে জেনে নেব। সবার প্রথম আসি বাঘের কথায়। সর্বভারতীয় পর্যায়ে জাতীয় পশু বাঘের সংরক্ষণের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ব্যাঘ্র প্রকল্প বা টাইগার প্রজেক্ট প্রতিষ্ঠিত হয়েছে। বাঘের বিজ্ঞানসম্মত নাম দেওয়া আছে এখানে প্যান্থেরা টাইগ্রিস। পশ্চিমবঙ্গের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আমরা জানি যে এটা পৃথিবী বিখ্যাত। এছাড়াও মধ্যপ্রদেশের রেওয়া জঙ্গলে সাদা বাঘ পাওয়া যায়।
1985 খ্রিস্টাব্দে সুন্দরবনের বাঘের সংখ্যা ছিল 284 এবং সারা ভারতে ছিল 4045টি। বাঘের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড অর্থাৎ WWF এর সহযোগিতায় সরকারি উদ্যোগে ব্যাঘ্র প্রকল্প চালু করে বাঘের সংখ্যা বৃদ্ধি করার ব্যবস্থা নেওয়া হয়েছে। 1968 খ্রিস্টাব্দে বাঘকে বিপন্ন প্রাণী বলে গণ্য করা হয়। ভারতে বর্তমানে 27টি ব্যাঘ্র প্রকল্প গড়ে উঠেছে। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো পশ্চিমবঙ্গের সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প। আমরা জানি যে বিভিন্ন পশুর চামড়া, সেই সমস্ত পশুকে মেরে সেগুলো অত্যন্ত চড়া দামে বিক্রি হয়। তো এই সমস্ত কারণে বাঘ আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল, কারণ বাঘের চামড়া একটি মহামূল্যবান বস্তু, যেটা অনেক সময় নিলামেও বিক্রি হয়। তো সেই কারণে বাঘের সংখ্যা এভাবে কমে যাওয়া থেকে বাঁচাবার জন্য বিভিন্ন রকম ব্যাঘ্র প্রকল্প ভারত সরকার নিয়েছেন, যার মধ্যে পশ্চিমবঙ্গের এই সুন্দরবনের টাইগার প্রজেক্ট বা ব্যাঘ্র প্রকল্প ভীষণভাবে উল্লেখযোগ্য। এরপর আসবো গন্ডারের কথায়। রাইনোসেরস, ভারতীয় গন্ডার, যার বিজ্ঞানসম্মত নাম রাইনোসেরস ইউনিকর্নিস, এটি এক শৃঙ্গযুক্ত। বর্তমানে গন্ডারের শিং সংগ্রহের উদ্দেশ্যে শিকারীরা গন্ডার হত্যা করে চলেছে, ফলে গন্ডারের সংখ্যা অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে। তাই বন্যপ্রাণী সংরক্ষণ পর্ষদ গন্ডার সংরক্ষণ ও সংখ্যা বৃদ্ধির জন্য গন্ডার প্রকল্প প্রতিষ্ঠিত করেছে। 1976 খ্রিস্টাব্দে গন্ডারের সংখ্যা ছিল 500টি। পশ্চিমবঙ্গের জলদাপাড়া এবং গরুমারা গন্ডার প্রকল্পের জন্য বিখ্যাত। এই যে গন্ডারের শিং, যেটা কিনা অসংখ্য লোমের সঙ্গে এক প্রকার আঠালো পদার্থের সমন্বয়ে সৃষ্টি, এটা ওই বাঘের চামড়ার মতোই ভীষণ মূল্যবান একটা বস্তু। আর এই গন্ডারের শিং সংগ্রহ করার জন্যেই একের পর এক গন্ডারকে শিকারীরা মেরে ফেলছে। তার জন্য গন্ডারের সংখ্যা ক্রমশ কম হতে থাকছে। আর এই গন্ডারকে সংরক্ষণ করার জন্যই দুটো জায়গা, জলদাপাড়া এবং গরুমারা, এই দুটো জায়গায় গন্ডার প্রকল্পের ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপর আসবো সিংহর কথায়। কেশরের সৌন্দর্যের জন্য সিংহকে পশুরাজ আখ্যা দেওয়া হয়েছে, সে তো আমরা সবাই জানি। সিংহর সাইন্টিফিক নেম হচ্ছে প্যান্থেরা লিওপার্সিকা। বর্তমানে পশুরাজ কিন্তু বিলুপ্তির পথে, তাই আইন প্রণয়ন করে সিংহ হত্যা নিষিদ্ধ করে এদের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। গুজরাটের গির জাতীয় উদ্যানে সিংহ প্রকল্প গড়ে তোলা হয়েছে। গুজরাট সিংহ সংরক্ষণে সাফল্য লাভ করেছে। 2005 খ্রিস্টাব্দে যেখানে সিংহের সংখ্যা ছিল 305টি, সেখানে 2015 খ্রিস্টাব্দে সিংহের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 523টি। তাহলে আমরা বুঝতে পারছি যে বাঘ বা গন্ডারের মতো সিংহ ওই একইভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছিল, কিন্তু গুজরাটের গির অরণ্যে এইভাবে সিংহ সংরক্ষণের প্রকল্প চালু করার জন্য সিংহের সংখ্যা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করা সম্ভবপর হয়েছে। এরপর আসবো ক্রোকোডাইল, কুমিরের কথায়। কুমির সংরক্ষণের জন্য 1974 খ্রিস্টাব্দে কুমির সংরক্ষণ গবেষণা প্রকল্প শুরু হয়েছে। কুমির, যার সাইন্টিফিক নাম ক্রোকোডাইলাস পোরোসাস, সরীসৃপ জাতীয় একটি প্রাণী। খাদ্য, আশ্রয় ও পরিবেশ প্রতিকূলতার দরুন কুমিরের সংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে। তাই ভারতবর্ষের বিভিন্ন স্থানে এদের সংখ্যা বৃদ্ধির জন্য কুমির প্রকল্প তৈরি করা হয়েছে। এই কুমির প্রকল্প কোথায় কোথায় আছে? পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের লোথিয়ান দ্বীপে, ওড়িশার ভিতরকণিকা, টিকরপাড়া এবং নন্দনকানন কুমির প্রকল্প হিসেবে বিখ্যাত। বিভিন্ন রকমের প্রতিকূলতা পরিবেশে সব সময়ই হয়ে থাকে। সেই সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারে না যারা, সেই সমস্ত প্রাণীদেরই জীবন সংশয় হয়। তেমনিভাবে কুমিরও এই সমস্ত প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে পারছিল না বলে আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছিল। সেখান থেকে বাঁচাবার জন্য বিভিন্ন জায়গায় কুমির প্রকল্প করে কুমির সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এরপর আসবো রেড পান্ডার কথায়। প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া রেড পান্ডা, যার সাইন্টিফিক নেম এইলিউরাস ফালজেন্স, 10 মিলিয়ন বছর আগে ইউরেশিয়ায় বাসস্থান ছিল। বর্তমানে পূর্ব হিমালয়ান অঞ্চলে, বিশেষ করে নেপাল, ভুটান, মায়ানমার, দক্ষিণ পশ্চিম চায়নায় এদের কম সংখ্যায় হলেও দেখা যায়। তাহলে
আগে যারা ইউরেশিয়ায় বসবাস করত তারা কিন্তু প্রায় বিলুপ্ত হয়ে গেছিল, কিন্তু এখন কিছু কিছু পরিমাণে আমরা তাদের পূর্ব হিমালয়ান অঞ্চলে অর্থাৎ নেপাল, ভুটান, মায়ানমার, দক্ষিণ পশ্চিম চায়নায় দেখতে পাই। এরা 2200 থেকে 4800 ফুট উচ্চতায় দেবদারু ও বাঁশবাগানের জঙ্গলে বাস করে। অর্থাৎ রেড পান্ডা কিন্তু মাটিতে যেখানে সেখানে ঘুরে বেড়াতে ওদেরকে দেখতে পাওয়া যায় না, সাধারণত উঁচু জায়গার গাছপালার মধ্যে এরা লুকিয়ে থাকতে ভালোবাসে। এরা প্রধানত বাঁশ জাতীয় গাছকেই খাদ্য হিসেবে গ্রহণ করে। বর্তমানে পরিবেশ নষ্ট হওয়ার ফলে বাঁশ জাতীয় গাছের সংখ্যা কমার জন্য এবং এদের রোমযুক্ত চামড়া থেকে সুন্দর শৌখিন টুপি, ব্যাগ, পোশাক ইত্যাদি তৈরির জন্য নির্বিচারে এদের হত্যা করার ফলে রেড পান্ডার সংখ্যা আশঙ্কাজনকভাবে কমতে বসেছে। তাহলে রেড পান্ডার ক্ষেত্রে যেটা হচ্ছে, এদের যে খাবার অর্থাৎ বাঁশ গাছ সেটাও আস্তে আস্তে কমে যাচ্ছে, তার সাথে সাথে এদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, কারণ এদের চামড়া দিয়ে নানা রকম শৌখিন জিনিসপত্র আমরা নিজেরা মানুষরা আমাদের কাজে লাগবার জন্য ব্যবহার করছি, আর সেই জন্য এদেরকে মেরে ফেলছি। তাই এদের সংখ্যা ক্রমাগত কমতে থাকছে। ভারতে এই প্রাণীটির সংখ্যা দাঁড়িয়েছে 2500-তে। তাই ভবিষ্যতে যাতে চিরতরে বিলুপ্ত না হয়ে যায় তার জন্য রেড পান্ডাকে সংরক্ষণের জন্য সিকিম, অরুণাচল এবং সিঙ্গালীলা অঞ্চলে রেড পান্ডা প্রজেক্ট চালু করা হয়েছে। এই প্রকল্পটি ভারত সরকারের WWF এর তত্ত্বাবধানে রয়েছে। তাহলে বুঝতে পারছো কোন কোন প্রাণীর সংরক্ষণের জন্য কোন কোন প্রকল্প কিভাবে কোথায় কোথায় চালু হয়েছে। আমরা মোটামুটি পুরোটাই জানলাম। এবার একটা ছোট্ট চার্টের মাধ্যমে পুরো জিনিসটা একবার দেখে নিই। এই যে বন্যপ্রাণী হিসেবে প্রথমে রয়েছে বাঘ, যার প্রজেক্টের নাম টাইগার প্রজেক্ট এবং এটি কোথায় আছে? পশ্চিমবঙ্গের সুন্দরবন সংরক্ষিত বনাঞ্চল। গন্ডার, যার প্রজেক্টের নাম গন্ডার প্রজেক্ট, পশ্চিমবঙ্গের জলদাপাড়া অভয়ারণ্য। সিংহ, লিও প্রজেক্ট, গুজরাটের গির জাতীয় পার্ক। কুমির, ক্রোকোডাইল প্রজেক্ট, পশ্চিমবঙ্গের সুন্দরবন ও ওড়িশার টিকরপাড়া ও ভিতরকণিকায়। রেড পান্ডা প্রজেক্ট, এটি সিকিম ও অরুণাচল অংশে রয়েছে। আমরা এটুকুই বুঝতে পারছি যে আমাদের পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। তাই যত বেশি প্রজাতি বা প্রাণী, উদ্ভিদ এদেরকে সংরক্ষণ আমরা করতে পারবো, তত আমরা আমাদের পরিবেশকে রক্ষা করে নিজেদের রক্ষা করতে পারবো।